আসসালামু আলাইকুম। আমি আহমেদ আদিব আরাফ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্ভাস উন্মেষ আয়োজিত উদ্ভাস ভার্সিটি খ মান্থলি জিকে হাইলাইটস এর এপ্রিল পর্বে। এই পর্বে আমরা বিগত এপ্রিল মাসে বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতে আমরা দেখে নিচ্ছি এই পর্বে কি কি থাকছে। প্রথমে দেখতে পাচ্ছি দেশের নতুন সিটি কর্পোরেশন হয়েছে বগুড়া। তারপর দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের যেসব অধ্যাদেশ ছিল সেগুলো ত্রয়োদশ জাতীয় সংসদে নিষ্পত্তি হয়েছে। তারপর দেখতে পাচ্ছি পারমাণবিক বিদ্যুতের দ্বারপ্রান্তে চলে গেছে বাংলাদেশ। আর এপ্রিলে বিভিন্ন জাতীয় দিবসগুলো আমরা এখানে দেখে নেব। পাশাপাশি আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের যে যুদ্ধবিরতি হয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো। বিশ্বব্যাংকের নতুন যে আঞ্চলিক শ্রেণীবিন্যাস হয়েছে সেটা নিয়ে আমরা জানবো, এবং নাসা যে নতুন চন্দ্রাভিযানে গিয়েছিল সেই ব্যাপারে আমরা জানবো, এবং পাশাপাশি এপ্রিলের বিভিন্ন আন্তর্জাতিক দিবসগুলো সম্পর্কে আমরা জেনে নিব। প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী নিয়ে একটু আলোচনা করি। প্রথমে দেখতে পাচ্ছি দেশের 13তম সিটি কর্পোরেশন হয়েছে বগুড়া। বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 20 এপ্রিল 2026-এ। এবং এর আগে বগুড়া কিন্তু ছিল আয়তনে দেশের বৃহত্তম পৌরসভা, এবং এই বগুড়া সিটি কর্পোরেশনে কিন্তু বর্তমানে ওয়ার্ড রয়েছে 21টি। বাংলাদেশে যে স্থানীয় সরকার আইন রয়েছে, স্থানীয় সরকার আইনে সিটি কর্পোরেশনের বিষয়ক যেই সব নির্দেশনা রয়েছে, সিটি কর্পোরেশন গঠন সম্পর্কে 2010 সালে সেই অনুযায়ী একটা নির্দেশনা প্রদান করা হয়, এবং 2011 সালে সেটা প্রকাশিত হয় গেজেট আকারে। সেখানে সিটি কর্পোরেশন গঠনের বিষয়ে 8টি ক্রাইটেরিয়া মেনটেন করতে বলা হয়েছে, এবং সেই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সিটি কর্পোরেশনের আয়তন, এবং সেই সিটি কর্পোরেশনের যে জনসংখ্যা, তারপর সেখানকার জনসংখ্যার ঘনত্ব, তারপর সেখানকার আয় এবং বার্ষিক আয়ের যে উৎস সেই বিষয়ে কিন্তু বিস্তারিত নির্দেশনা দেয়া রয়েছে। আমরা যদি সেখান থেকে একটু জেনে নেই যে একটি সিটি কর্পোরেশন হওয়ার জন্য কমপক্ষে একটি পৌরসভার 25 বর্গ কিলোমিটার আয়তন হতে হয়। অর্থাৎ কোনো পৌরসভা যদি 25 বর্গ কিলোমিটারের নিচে হয়, সেটি যতই গুরুত্বপূর্ণ হয়ে যাক, সাধারণত সেটাকে সিটি কর্পোরেশন হিসেবে বানানোর আগে একটু চিন্তা ভাবনা করে নেওয়া হয়, এবং প্রয়োজনে সেটার আশেপাশের যে কিছু এলাকা রয়েছে সেটাকেও এটার সাথে যুক্ত করে তারপর সেটিকে সিটি কর্পোরেশন বানাতে হয়। এবং পাশাপাশি সেই পৌরসভাতে কমপক্ষে 4 লক্ষ মানুষ বসবাস করতে হয়। অর্থাৎ সেই পৌরসভার জনসংখ্যা হতে হবে কমপক্ষে 4 লক্ষ। এবং একই সাথে সেখানকার জনসংখ্যার ঘনত্ব কমপক্ষে 3000 প্রতি বর্গ কিলোমিটার হতে হয়। অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে কমপক্ষে 3000 মানুষ বসবাস করতে হবে। এবং পাশাপাশি সেই পৌরসভার স্থানীয় যে আয়ের উৎস সেটা কমপক্ষে 5 কোটি টাকা হতে হবে, এবং বার্ষিক যে আয় সেটা কমপক্ষে 10 কোটি টাকা হতে হবে। অর্থাৎ সেই পৌরসভার নিজস্ব সক্ষমতা থাকতে হবে তাদের নিজেদেরকে পরিচালিত করার জন্য। আমরা জানি বাংলাদেশের যে স্থানীয় সরকার আইন রয়েছে, সেই স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানগুলো সেই আইনের মাধ্যমে পরিচালিত হয়, এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাধারণত ইউনিয়ন পরিষদকে এবং শহর পর্যায়ে যে সিটি কর্পোরেশন আছে সেগুলোকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবেই দেখা হয়, যেন তারা নিজেদের মতো করে তারা ট্যাক্স ধার্য করতে পারে, এবং পাশাপাশি সেই ট্যাক্স তারা আদায় করে তার নিজেদের যে খরচ সেটাই মোটামুটি মেইনটেইন করতে পারে। যদিও সরকারের পক্ষ থেকে তাদেরকে ফান্ডিং দেয়া হয়, কিন্তু আশা করা হয় বা ধরে নেওয়া হয় তারা তাদের বেশিরভাগ খরচ কিন্তু এসব ট্যাক্স বা বিভিন্ন আয়ের মাধ্যমেই তারা যোগান দিবে। বগুড়া সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বগুড়া যে পৌরসভাটি ছিল সেটির আয়তন 69.56 বর্গ কিলোমিটার, যেটা যেই সিটি কর্পোরেশনের জন্য যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু পুরোপুরি ফিল আপ করেছে। এবং পাশাপাশি এখানকার জনসংখ্যাও কিন্তু নির্ধারিত যে ক্রাইটেরিয়া সেটা থেকে অনেক অনেক বেশি, এবং আয়ের যে বিষয়টা সেটাও কিন্তু অনেক ক্ষেত্রেই বেশি, এবং যার কারণে কিন্তু বগুড়াকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া যদি আমরা জেনে নেই যে বগুড়া কিন্তু প্রায় 150 বছর আগে 1876 সালে পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং উত্তরবঙ্গের প্রবেশদ্বার কিন্তু বলা হয় এই বগুড়া জেলাকে। তাই দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যে বগুড়া সিটি কর্পোরেশন হবে, এবং ফাইনালি কিন্তু এই কাজটা হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের যে অধ্যাদেশ সমূহ সেটি সংসদে নিষ্পত্তি হয়েছে। অন্তর্বর্তী সরকার 133টি অধ্যাদেশ জারি করেছিল, এবং এর মধ্যে জাতীয় সংসদে 113টি অধ্যাদেশ পাশ হয়েছে, এবং এই 113টি অধ্যাদেশ পাশ হয়েছে 91টি বিলের মাধ্যমে। অর্থাৎ মোট 91টি বিলের ভেতরেই 113টি অধ্যাদেশকে যুক্ত করা হয়েছে। তার মানে একটি বিলের ভেতরেই একাধিক অধ্যাদেশ রয়েছে, এমন ঘটনাও ঘটেছে। এছাড়া সরাসরি রহিতকরণ বিলের মাধ্যমে 60টি অধ্যাদেশকে বাতিল করে দেওয়া হয়েছে, এবং এছাড়াও আরো 13টি যে অধ্যাদেশ ছিল সেগুলোকে উত্থাপন করা হয়েছে, কিন্তু সেগুলোকে রহিতকরণ বা বাতিল কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু যার ফলে নিয়মানুযায়ী সেটা অটোমেটিক বাতিল হয়ে গেছে। কিভাবে হয়েছে সেই ক্ষেত্রে আমরা পরে আসছি। শুরুতে এখানে যে অধ্যাদেশ জারিটা সেই বিষয়টা আমরা একটু জেনে নেই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সাধারণত দুইভাবে তার যে নির্দেশনা রয়েছে সেটি জারি করতে পারেন।
প্রথমটি হচ্ছে রাষ্ট্রপতির আদেশ এবং দ্বিতীয়টি হচ্ছে রাষ্ট্রপতির অধ্যাদেশ। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতির আদেশ সম্পর্কে সরাসরি কোনো কিছু বলা নেই বা এই ধরনের কোনো নির্দেশনা নেই। বাংলাদেশের সংবিধান চালুর আগ পর্যন্ত 1971 সালে মুক্তিযুদ্ধে আমাদের বিজয় লাভের পর থেকে আমাদের সংবিধান চালু হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রপতির আদেশ হিসেবেই বিভিন্ন আইন চালু হয়েছিল, সেগুলোকে প্রেসিডেন্সিয়াল অর্ডার বলা হতো। এবং সংবিধান চালু হওয়ার পর থেকে সংবিধানের 93 এর 1 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। কিন্তু এই অধ্যাদেশ কিন্তু সবসময় জারি করা যায় না। অধ্যাদেশ জারি করার জন্য কিছু বিশেষ সময় রয়েছে। যেমন যদি সংসদ ভেঙে গিয়ে থাকে এবং এই মুহূর্তে সংসদে অধিবেশন নেই, কিন্তু এই মুহূর্তে কোনো আদেশ জারি করা প্রয়োজন, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন। এখন এই যে রাষ্ট্রপতির আদেশ এবং অধ্যাদেশ, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে রাষ্ট্রপতির আদেশ মানে সরাসরি সেটা আইনে পরিণত হবে, আর রাষ্ট্রপতির অধ্যাদেশ মানে যতক্ষণ সংসদের অধিবেশন বসছে না ততক্ষণ এই আদেশটি জারি থাকবে এবং যখনই সংসদের অধিবেশন বসবে তখনই সেই অধ্যাদেশকে সংসদে উত্থাপন করতে হবে বিল আকারে, এবং সেটি যদি সেখানে পাস হয় তাহলে সেটি আইনে পরিণত হবে, আর যদি সেটি রহিত হয়ে যায় তাহলে সেটি বাতিল হয়ে যাবে। আর যদি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় তবুও অটোমেটিক এটা বাতিল হয়ে যাবে। যেটা আমরা দেখেছি এই যে 13টি অধ্যাদেশের ক্ষেত্রে, এগুলোকে সংসদে উত্থাপন করা হয়েছিল কিন্তু এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু যেহেতু উত্থাপন করা হয়েছে এর মাধ্যমে এটি অটোমেটিক বাতিল হয়ে গেছে, যেহেতু এটিকে পাস করা হয়নি সেই কারণে। এখন বাংলাদেশের এই যে অন্তর্বর্তী সরকার 2024 থেকে 2026 সময়ে মোট 133টি অধ্যাদেশ জারি করেছিল রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে, রাষ্ট্রপতির মাধ্যমে 133টি অধ্যাদেশ জারি করে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটিও কিন্তু জারি করা হয়েছিল, কিন্তু এখানে একটা টুইস্ট হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ এটি কিন্তু অধ্যাদেশ ছিল না, এটি ছিল আদেশ, এবং এটি কিন্তু সংসদে উত্থাপিত হয়নি। বলা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশ জারি করার এখন আর কোনো ক্ষমতা নেই, রাষ্ট্রপতি কেবল অধ্যাদেশ জারি করতে পারেন। যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সংসদে উত্থাপিত হয়নি, তাই এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তারপর আমরা দেখতে পাচ্ছি পারমাণবিক বিদ্যুতের দ্বারপ্রান্তে চলে গেছে বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে উৎপাদন সেটি শুরুর অনুমোদন প্রদান করা হয়েছে 16 এপ্রিল 2026 এবং এটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আন্তর্জাতিক যে পরমাণু সংস্থা রয়েছে IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অথরিটি, এবং তাদের নির্দেশনা মেনে কিন্তু বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই অনুমোদনটি দিয়েছে। তাদের যেসব ক্রাইটেরিয়া রয়েছে সেসব ক্রাইটেরিয়া ফুলফিল করার পরেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই অনুমোদনটি পেয়েছে, এবং সেখানকার পারমাণবিক চুল্লিতে ফুয়েল লোডিং শুরু হয়েছে 28 এপ্রিল 2026। ইউরেনিয়াম 235 ফুয়েলের মাধ্যমে সেখানে বিদ্যুৎ উৎপাদন করা হবে এবং সেই ফুয়েল লোডিং ইতিমধ্যে শুরু হয়েছে। আশা করা হচ্ছে জাতীয় গ্রিডে বিদ্যুৎ চলে আসবে সেখান থেকে 2026 সালের আগস্ট মাসে। এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট রয়েছে, সেখানে প্রথম ইউনিটটির কমিশনিং হয়েছে, দ্বিতীয় ইউনিটটি কমিশনিং এর অপেক্ষায় রয়েছে, এবং সেখানে প্রতি ইউনিটের সক্ষমতা কিন্তু 1200 মেগাওয়াট, অর্থাৎ 2 ইউনিট মিলে 2400 মেগাওয়াট অথবা 2.4 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে। এবং পাশাপাশি এই যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এটির লাইফ টাইম ধরা হয়েছে 60 বছর, এবং যদি আরো কিছু সংস্কার করা যায় সময় মতো তাহলে সেটি 70 থেকে 80 বা 85 বছর পর্যন্ত এক্সটেন্ড করা যেতে পারে। এই পর্যায়ে আমরা দেখে নিব এপ্রিলের গুরুত্বপূর্ণ কিছু জাতীয় দিবস। শুরুতে দেখতে পাচ্ছি জাতীয় চলচ্চিত্র দিবস পালিত হয়েছে 3 এপ্রিল এবং এটির প্রতিপাদ্য ছিল আমাদের চলচ্চিত্র, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। এছাড়াও জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়েছে 6 এপ্রিল। একই সাথে এটি কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া দিবসের সাথেও সম্পর্কিত। আন্তর্জাতিক ক্রীড়া দিবসের দিনটিকে ধরেই বাংলাদেশে কিন্তু জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়, এবং এই ক্ষেত্রে বাংলাদেশে যে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়েছে সরকারের প্রতিপাদ্যটি ছিল ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি জাতীয় স্কাউট দিবস ছিল 8 এপ্রিল এবং এর প্রতিপাদ্য ছিল নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার। এছাড়াও মুজিবনগর দিবস ছিল 17 এপ্রিল। 1971 সালের 17 এপ্রিল মুজিবনগরে বাংলাদেশের যে অস্থায়ী সরকার ছিল সেটি শপথ গ্রহণ করে, এবং সেটি ছিল বাংলাদেশের প্রথম সরকার, এবং এই সরকারের অধীনেই কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। এছাড়াও জাতীয় আইনগত সহায়তা দিবস ছিল 28 এপ্রিল। এরপর আমরা চলে যাব আন্তর্জাতিক বিষয়াবলিতে, এবং শুরুতেই দেখতে পাচ্ছি ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতিটি শুরু হয় 8 এপ্রিল 2026-এ। আমরা জানি বিগত 28 ফেব্রুয়ারি 2026-এ
ইরানের উপর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা শুরু করে এবং প্রায় 40 দিন ধরে সেই যুদ্ধ কিন্তু অব্যাহত থাকে এবং 8 এপ্রিল এসে সেখানে যুদ্ধবিরতি শুরু হয়। এর মাঝে আমরা দেখেছি হরমুজ প্রণালীকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সারা বিশ্বে কিন্তু এই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার প্রভাব পড়েছিল জ্বালানি তেল পরিবহন সংকট এবং নানা রকম সংকটের কারণে। এই যুদ্ধবিরতি করতে ইরান 10 দফা শর্ত প্রস্তাব করে। এই 10 দফার মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাবের মধ্যে রয়েছে ইরানের যেসব ফান্ড আটকে রয়েছে সেই ফান্ডগুলো মুক্ত করে দেয়া এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্র যে সকল অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সেগুলো প্রত্যাহার করে নেওয়া এবং পাশাপাশি ইরান অন্য তৃতীয় পক্ষের মাধ্যমে যে বাণিজ্যগুলো করে থাকে সেগুলোর উপরেও কিন্তু যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে রয়েছে, সেগুলোকেও বাতিল করে দেওয়া। এবং ইরান কিন্তু এই ক্ষেত্রে তার যে স্ট্রং পজিশন সেটি কিন্তু ধরে রেখেছে এবং যুক্তরাষ্ট্রকে বেশ ব্যাকফুটেই ঠেলে দিয়েছে। এবং ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হয় 11 এপ্রিলে এবং এটি শুরু হয় হচ্ছে ইসলামাবাদে, যার নাম ছিল ইসলামাবাদ টক্স। এবং এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে কিন্তু পাকিস্তান। এই যুদ্ধবিরতিতে আসলে কে মধ্যস্থতা করবে এই বিষয় নিয়েও সবাই কিন্তু খুব কনফিউজ ছিল, কারণ যোগ্য তৃতীয় পক্ষ কিন্তু এখানে পাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল এবং সেই জায়গায় পাকিস্তান কিন্তু উভয় পক্ষের আস্থা অর্জন করতে পেরেছে। বিশেষ করে ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্থা অর্জন করাটা খুবই কঠিন কাজ ছিল এবং পাকিস্তান খুব ভালোভাবে সেই কাজটি কিন্তু করতে পেরেছে। এই ইসলামাবাদ টক্সে ইরানের পক্ষ থেকে এসেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের স্পিকার। এখানে পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন আব্বাস আরাকচি এবং ইরানের পার্লামেন্টের স্পিকার বাগের গালিবফ। এবং এছাড়াও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ছিলেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, তারাও কিন্তু এই টকে অংশ নিয়েছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি বিশ্বব্যাংকের নতুন আঞ্চলিক শ্রেণীবিন্যাস। বিশ্বব্যাংক নতুন করে একটি আর্থিক ভৌগোলিক অঞ্চল তৈরি করেছে, যেটাকে তারা বলছে বৃহৎ মধ্যপ্রাচ্য বা মেনা এপি। এই মেনা এপির মূলত যে মেনা, সেই মেনা অঞ্চলটাকে এপি দ্বারা যুক্ত করে নতুন বৃহৎ মধ্যপ্রাচ্য তৈরি করা হয়েছে এবং সেখানে পাকিস্তান ও আফগানিস্তানকে এই মধ্যপ্রাচ্য আফ্রিকা জোনের সাথে যুক্ত করা হয়েছে। আমরা যদি একটু বলে নেই যে এই মেনা অঞ্চল বলতে বোঝানো হচ্ছে মিডল ইস্ট এবং নর্থ আফ্রিকা এবং সেটার সাথে আফগানিস্তান এবং পাকিস্তানকে যুক্ত করে মেনা এপি নামে নতুন অঞ্চল গঠন করা হয়েছে। বিশ্বব্যাংক এই শ্রেণীবিন্যাসটি কার্যকর করেছে 1 জুলাই, যদিও তারা এটি জানিয়েছে এবছর এপ্রিলেই। এবং এই বিষয়ে যে পাকিস্তান এবং আফগানিস্তানকে মধ্যপ্রাচ্যের সাথে যুক্ত করার বিষয়ে তারা জানিয়েছে যে পাকিস্তান এবং আফগানের অর্থনীতি মূলত মধ্যপ্রাচ্য নির্ভর এবং মধ্যপ্রাচ্যের সাথেই তাদের বেশিরভাগ বাণিজ্য হয়ে থাকে। এছাড়াও তাদের বেশিরভাগ রেমিটেন্স অর্জনও কিন্তু মধ্যপ্রাচ্য কেন্দ্রিক বাণিজ্য এবং সেখানে থাকা তাদের প্রবাসী বা বিভিন্ন উপায়, যার কারণে তাদের এই যে আর্থিক কর্মকাণ্ড সেগুলো বেশিরভাগই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক হওয়ায় তাদেরকে এই মেনা এপি অঞ্চলে যুক্ত করা হয়েছে। এবং এই যে নতুন শ্রেণীবিন্যাস, এটা কিন্তু দক্ষিণ এশিয়া অঞ্চলে ক্ষমতার ভারসাম্য ক্ষেত্রে নতুন এক ধরনের ট্রানজিশন নিয়ে আসছে। আমরা সেই বিষয়টায় যাব। আমরা শুরুতে একটু দেখে নিই যে বিশ্বব্যাংক এই তালিকা প্রত্যেক বছর 1 জুলাই কিন্তু হালনাগাদ করে এবং এই তালিকায় বিশ্বব্যাংক 4টি শ্রেণীতে দেশগুলোকে ভাগ করে। সেই শ্রেণীগুলো হচ্ছে নিম্ন আয়ের দেশ, নিম্ন মধ্য আয়ের দেশ, মধ্য আয়ের দেশ এবং উচ্চ আয়ের দেশ। এখানে এই 4টি স্তর রয়েছে এবং এই স্তরগুলোর উদ্দেশ্য হচ্ছে দেশগুলোর উন্নয়নের স্তর এবং অর্থনৈতিক সক্ষমতা পরিমাপ করা। এটা সাধারণত দেশগুলোর যে জিএনআই রয়েছে, অর্থাৎ গ্রস ন্যাশনাল ইনকাম, অর্থাৎ তাদের যে মোট জাতীয় আয়, সেটার ভিত্তিতেই করা হয়ে থাকে। এবং বিশ্বব্যাংক যে তাদের আর্থিক সহায়তা দিয়ে থাকে তারা কিন্তু এই আঞ্চলিক যে শ্রেণীবিন্যাস সেটার ভিত্তিতেই দিয়ে থাকে এবং বিশ্বব্যাংকের যত পলিসি রয়েছে সেই পলিসিগুলো কিন্তু এই আঞ্চলিক শ্রেণীবিন্যাসের উপরেই তৈরি হয়ে থাকে। এখন পাকিস্তান আর আফগানিস্তানকে যদি দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যের সাথে হিসাব করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু দক্ষিণ এশিয়া নিয়ে বিশ্বব্যাংকের যে পলিসি রয়েছে সেই পলিসিতে কিন্তু পরিবর্তন আসবে। সেখানে তারা পাকিস্তানকে বাদ দিয়ে হিসাব করবে, দক্ষিণ এশিয়ার অন্য যেই দেশগুলো রয়েছে সেইগুলোকে নিয়ে তারা কিন্তু নতুন করে তাদের পলিসি সাজাবে। স্বাভাবিকভাবেই এখানে কিন্তু ক্ষমতার ভারসাম্যটা পরিবর্তিত হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি নাসার নতুন মনুষ্যবাহী মিশন আর্টেমিস 2। মনুষ্যবাহী যানে করে চাঁদে যাওয়ার এই মিশন, এটিকেই তারা নাম দিয়েছে আর্টেমিস। এবং এর 50 বছর আগে নাসা প্রথমবারের মতো চাঁদে মনুষ্যবাহী যানে করে মানুষ পাঠিয়েছিল এবং সেখানে কিন্তু মানুষ চাঁদে অবতরণ করেছিল, সেটি ছিল অ্যাপোলো মিশন। এবং এই যে প্রথম আর্টেমিস মিশন, এই আর্টেমিস মিশন শুরু হয় 2022 সালে। সেখানে কিন্তু মনুষ্যবাহী যে যান সেখানে করে কিন্তু মানুষ যায়নি, কিন্তু এইবার
নাসার যে নতুন রকেট সেটিতে করে কিন্তু মানুষ চাঁদ প্রদক্ষিণ করে এসেছে। এবং এই যে আর্টেমিস, এই আর্টেমিস নামটি নেওয়া হয়েছে গ্রিক পুরাণের চাঁদের দেবী আর্টেমিসের নামে। এবং আর্টেমিস 2 যে মিশনটা এটা শুরু হয় আর্টেমিস 1 এপ্রিল 2026-এ এবং সেই রকেটটি উৎক্ষেপণ করা হয় সেদিন। এবং আর্টেমিস 2 এর যে অভিযাত্রীরা তারা পৃথিবীতে ফিরে এসেছেন 10 এপ্রিল 2026-এ। এবং এখানে নাসা তাদের সর্বাধুনিক প্রযুক্তির রকেটটি ব্যবহার করেছে। সেই রকেটটির নাম হচ্ছে স্পেস লঞ্চ সিস্টেম SLS। এবং এই রকেটের উপরেই মূল যেই স্পেসক্রাফট ছিল সেই স্পেসক্রাফটটি ছিল এবং সেই স্পেসক্রাফটের নাম হচ্ছে ফ্যালকন। পৃথিবীর নিম্ন কক্ষপথের বাইরে যাওয়া প্রথম অমার্কিন নভোচারী এই মিশনে ছিলেন এবং তিনি হচ্ছেন জেরেমি হ্যানসেন। এই নিম্ন কক্ষপথটা হচ্ছে পৃথিবীর ভূমি থেকে 160 কিলোমিটার থেকে 2000 কিলোমিটারের মধ্যবর্তী যে কক্ষপথটি রয়েছে সেটি। সাধারণত এই জায়গায় যে ISS রয়েছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, সেটি অবস্থান করে এবং সেটি পৃথিবীকে বেশ দ্রুতই প্রদক্ষিণ করে। এটির বাইরে এখন পর্যন্ত কোনো অমার্কিন নভোচারী যাননি। কিন্তু এবার নাসার এই মিশনে জেরেমি হ্যানসেন গিয়েছেন, যিনি মূলত কানাডার নাগরিক। চলুন আমরা দেখে নিই এপ্রিলে গুরুত্বপূর্ণ কিছু আন্তর্জাতিক দিবস। এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় অটিজম সচেতনতা দিবস 2 এপ্রিল। এর প্রতিপাদ্য হচ্ছে অটিজম ও মানবতা, প্রতিটি জীবনেরই মূল্য রয়েছে এবং এটি কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একই সাথেই পালন করা হয়ে থাকে। আন্তর্জাতিক ক্রীড়া দিবস রয়েছে 6 এপ্রিল, যেটির কথা বলছিলাম যে দুটি একই সাথে পালিত হয়ে থাকে এবং এক্ষেত্রে প্রতিপাদ্য ছিল গর্ব জাতীয় সেতু বন্ধন, করব বাধা দূরীকরণ। এটি কিন্তু আন্তর্জাতিক প্রতিপাদ্য। এছাড়াও দেশগুলো যখন নিজেদের মতো করে দিবসগুলো পালন করে তখন তারা কিন্তু নিজেদের মতো আরেকটি প্রতিপাদ্য নিয়ে থাকে এবং সেই প্রতিপাদ্য অনুযায়ী তারা কিন্তু কাজ করে থাকে। এই 6 এপ্রিলের যে আন্তর্জাতিক প্রতিপাদ্য সেটি ছিল গর্ব জাতীয় সেতু বন্ধন, করব বাধা দূরীকরণ। বিশ্ব স্বাস্থ্য দিবস ছিল 7 এপ্রিল এবং এর প্রতিপাদ্য ছিল স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ। এছাড়া দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ বিশ্ব ধরিত্রী দিবস 22 এপ্রিল, যার প্রতিপাদ্য হচ্ছে আমাদের শক্তি, আমাদের গ্রহ। আর এছাড়া বিশ্ব মেধা সম্পদ দিবস ছিল 26 এপ্রিল এবং এর প্রতিপাদ্য ছিল IP অ্যান্ড স্পোর্টস রেডি সেট ইনোভেট। এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনারা সবাই উপভোগ করেছেন। আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।